আমাদের সঙ্গে দুজন রয়েছেন এই মুহূর্তে, কর্নেল কৌশিক সরকার রয়েছেন এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দীও আমাদের সঙ্গে রয়েছে। আমি কর্নেল সরকার আপনার কাছে প্রথমে আসি। কর্নেল সরকার, পাকিস্তান যে ব্যবহারটা গতকালকে করেছে, আজকে সকাল থেকে বিভিন্ন জায়গায় গোলাগুলির খবর নেই, কিন্তু এটার উপর কতটা ভরসা করে যেতে পারে? নয়াদিল্লির কড়া বার্তা এবং তারপরে এই পরিস্থিতির সকালবেলা মোটের উপর স্বাভাবিক, কিন্তু কতটা ভরসা করা যেতে পারে? আদৌ পাকিস্তানকে ভরসা করা যায়? পাকিস্তানকে কোনো সময় ভরসা করা যায় না, এই কথাটা বরাবর বলা হচ্ছে এবং এই জিনিসটা বুঝতে হবে। জম্মু কাশ্মীরের লোক খুব ভালোভাবে চেনে পাকিস্তানকে। আজকে ওরা একটা কথা বলল, পরের দিন সে আরেকটা কথা বলল, এবং সে কালকে যেমন সিজফায়ার ভায়োলেশন করেছে অন্ধকারে, তেমনি আজকেও করতে পারে, ও যখন তখন করতে পারে, ওর কাছে ইয়ে নেই। আমাদের মেন হচ্ছে আমাদের গার্ড যদি ডাউন হয়ে যায় তখন কিন্তু সে স্ট্রাইক করবে, এবং সেই স্ট্রাইকটা করে আমার নিরীহ সিভিলিয়ানকে ক্ষতি করবে, এটা কিন্তু হতে দেওয়া যাবে না। এটা নাম্বার ওয়ান জিনিস। নাম্বার টু হচ্ছে এদের যে প্ল্যান কি করতে চলেছে সেটার উপরে আমাদের পুরোপুরি ইন্টেলিজেন্স যেন কাজ করে, এটাই কিন্তু আমাদের দেশের যে প্ল্যানার্স তাদেরকে মাথায় রাখতে হবে যে ইন্টেলিজেন্স কি চলছে, কি খবর আসছে, কোথা থেকে কি পিক আপ করছে। এবং আমাদের তৃতীয় জিনিস মনে রাখতে হবে যে আমাদের দেশের ভিতরে যে স্লিপিং এজেন্টসগুলো ঘোরাঘুরি করছে এবং যারা ভিতরে অলরেডি ঢুকে পড়েছে, উগ্রবাদী, ফিদাইন, মুজাহিদিন যারাই হোক না কেন, তাদেরকে খুঁজে বের করে কম্বিং অপারেশন করে তাদেরকে যেন একদম নেগেট করা হয়, এই জিনিসটার উপরে আমাদের টার্গেট থাকবে। কারণ এদের থ্রু দিয়েই কিন্তু পাকিস্তান এবারে করবে। যতই আমরা বলি যে টেররিজম হলে আমি ওয়ার ডিক্লেয়ার করতে বাধ্য হব, কোনো না কোনো প্রেশারে হয়তো আমাদেরকে আবার পিছিয়ে আসতে হবে, কিন্তু এই জিনিসটা বারবার করলে চলবে না। ওরা কিন্তু একটা রক্তের স্বাদ পেয়ে যাবে, এবং এটাকে যদি বন্ধ করতে হয়, একটা বড় উইন্ডো অফ অপরচুনিটি এখনও খোলা আছে, ইন্ডিয়াকে কিন্তু সেইভাবে রিঅ্যাক্ট করতে হবে। কর্নেল সরকার, আপনাকে সঙ্গে থাকতে বলবো। দেবাশিস বাবু, আসবো আপনার কাছে। আমাদের প্রতিনিধি রাজীব এই মুহূর্তে জম্মু থেকে রয়েছে, রাজীবের কাছে আবারও যাই। রাজীব, তুমি যেমনটা বলছিলে যে মোটের উপর এখনো পর্যন্ত সকালবেলা পরিস্থিতি স্বাভাবিক লক্ষ্য করছে, একটুখানি তৎপরতা কি দেখতে পাচ্ছ সেনার তৎপরতা? কারণ ভারতীয় সেনা সবসময় সতর্ক সজাগ রয়েছে, বিশেষ করে গতকালকে পাকিস্তানের ওই ব্যবহারের পর একটু সেই তৎপরতার ছবিটাও জানতে চাইবো। ভারতীয় সেনা অ্যালার্ট মোডে রয়েছে এবং হাই অ্যালার্ট মোডে। দেখো, তোমাকে প্রথমেই বুঝতে হবে যে এই সিজ ফায়ার যুদ্ধ পরিস্থিতির একটা অংশ, অর্থাৎ যখন যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়, সিজ ফায়ার তার মধ্যে একটি যুদ্ধ পরিস্থিতির পার্ট। সেখানে এমন নয় যে যুদ্ধ থেমে গিয়েছে বা যুদ্ধ পরিস্থিতি পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে, এটি সাময়িক। মনে রাখতে হবে 12 তারিখ পর্যন্ত, অর্থাৎ আজকে 11 তারিখ, আগামীকাল 12 তারিখ, তাই 12 তারিখ পর্যন্ত সিজ ফায়ার। এই চুক্তি যখন হয়েছে, এই চুক্তিতেও পাকিস্তান সেটি লঙ্ঘন করেছে। অতএব এই যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে তার কিন্তু স্থায়ী সমাধান হয়ে যায়নি। যুদ্ধ বন্ধ, যুদ্ধ পরিস্থিতি থেকে একেবারে আমরা বেরোতে পারিনি। 12 তারিখের বৈঠকে কি হয়? 12 তারিখের যে বৈঠক হবে সেতে ভারতের অনেক শর্ত রয়েছে। এখন যদি ধরো, আমরা কাল্পনিকভাবে ধরে নিই যে পাকিস্তান যদি বায়না ধরে যে আমাদের তিস্তার জল দিতে হবে, তবে আমরা বৈঠকে বসবো বা তবে শান্তি হবে, তবে এই বর্ডার পার, সীমান্ত পারের গুলিগোলা বন্ধ হবে, ভারত তো সেটা মানবে না। ভারত অনেকগুলো শর্ত রেখেছে। তিস্তা জল চুক্তি যেরকম বন্ধ আছে বন্ধ থাকবে, কূটনৈতিক যা যা পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলো বন্ধ থাকবে, সন্ত্রাসের ক্ষেত্রে কোনো রকম মোকাবিলা, কোনো রকম সেক্ষেত্রে অ্যাডজাস্টমেন্ট বলা যেতে পারে, সমঝোতা ভারত করবে না। যেখানে সন্ত্রাস হবে তার যোগ্য জবাব দেবে ভারত। এবং শুধু তাই নয়, কোনো তৃতীয় দেশের হস্তক্ষেপও ভারত মানবে না। এক্ষেত্রে এই জায়গায় দাঁড়িয়ে যদি পাকিস্তান কোনো শর্ত দেয়, তার সেক্ষেত্রে কী হবে? এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একটা ব্যাপার বলা যেতে পারে যে আপাত শান্তি রয়েছে। আপাতত শান্তি যেটুকু রয়েছে তাতে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, এই জম্মু শহর থেকে অনেকটা দূরে যে আখনুর বর্ডার রয়েছে, রাজৌরি বর্ডার রয়েছে, পুঞ্চ বর্ডার রয়েছে, যেগুলো আমরা ঘুরে এসেছি, সেখানের মানুষ তারা শান্তিতে ঘুমোতে পারছেন না। তারা বলছেন এই যে কাল রাত থেকে আজ সকাল পর্যন্ত শান্তি, এরকম শান্তির মধ্যে দিয়ে তারা অনেকবার গেছেন, পরবর্তীতে আবার অশান্তি হয়েছে, আবার সিজ ফায়ার লঙ্ঘন করেছে, আবারও প্রাণ গেছে মানুষের। পাকিস্তান বিনা প্ররোচনায় হামলা করতে ওস্তাদ একটি দেশ, তাই ভারতীয় সেনার ওপর তারা ভরসা রাখছেন। আর ভারতীয় সেনা হাই অ্যালার্ট মোডে রয়েছে। যখনই কোনো রকম পাকিস্তান আবারও অসভ্যতা, নোংরামি, বজ্জাতি করবে, তার যোগ্য জবাব দেবে ভারতীয় সেনা।
রাজীব, তোমাকে ধন্যবাদ। আমরা একটু দেবাশিস বাবুর কাছে যাই। দেবাশিস বাবু, এই জায়গা থেকে গতকাল পাকিস্তানের যে ব্যবহার হলো, একটা জায়গা একটা চুক্তিতে তারা সম্মত হলো, মাত্র কয়েক ঘন্টা তারা সেই চুক্তি একেবারে ভেঙে ফেলে আবারও গোলাগুলি বর্ষণ শুরু করে দিল। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, যেখানে এখন সকালবেলা মোটের উপর পরিস্থিতি স্বাভাবিক, কতটা স্বাভাবিক সেটা বলা যাচ্ছে না, ভারতের পরবর্তী পদক্ষেপ কি করণীয় বলে আপনি মনে করছেন? দেখুন, আমরা যখন গতকাল খবরটা পেয়েছিলাম যে সংঘর্ষ বিরতি হতে চলেছে, তখন একটা অবাকই হয়েছিলাম, এত দ্রুত কি তেমন ডেভেলপমেন্ট ঘটলো যে ভারত রাজি হয়ে গেল। পরে দেখলাম যে ডোনাল্ড ট্রাম্পের একটা মধ্যস্থতা ছিল, তার বার্তা ছিল, পাশাপাশি পাকিস্তানের তরফ থেকে একটা কল এসেছিল ভারতে, সেখানকার সামরিক আধিকারিক রিকোয়েস্ট করেছিল যুদ্ধবিরতির জন্য। ভারত সম্মত হয়েছিল দুটো কারণে। একটা হচ্ছে যে ভারত শান্তির দেশ, যদি প্রতিপক্ষ সাইন করে বা অ্যাপিল করে শান্তির জন্য, সেটা ভারত বরাবরই করেছে, পাকিস্তানের সাথে একাধিকবারই করেছে। দ্বিতীয়ত হচ্ছে আন্তর্জাতিক মহলে ভারতের যেটা ইমেজ, শান্তিকামী দেশ, যুদ্ধ চায় না, সেখানে যখন একটা আবেদন এসছে, সেই আবেদনে সাড়া দিয়ে আন্তর্জাতিক মহলকে জানালো যে ভারত যুদ্ধের পরিপন্থী। তবে ভারত শর্ত দিয়েছে কোনো রকম সন্ত্রাসবাদী হানা পাকিস্তানের পক্ষ থেকে যদি হয় বা কোনো আক্রমণ হয়, তাহলে ভারত কিন্তু তার যোগ্য জবাব দেবে। এবং গতকাল সন্ধ্যার থেকে আমরা দেখতে পেয়েছি, প্রায় 8টার কিছু পরের সময় থেকে সন্ধ্যা, বিভিন্ন জম্মু কাশ্মীরের বিভিন্ন অঞ্চল জুড়ে বিস্তীর্ণ জোহরি, পুঞ্চ, ওই সমস্ত জায়গায়ও কিন্তু ওই সীমান্তের উপর থেকে বিভিন্ন মানে মিসাইল এসছে, ড্রোন এসছে, ভারত তারকে প্রতিহত করেছে। এখন এই মতো অবস্থায় আমরা যদি দেখি পাকিস্তানের ভূমিকাটা, তাহলে দেখুন কত বেইমান রাষ্ট্র, সেই রাষ্ট্রকে আদৌ বিশ্বাস করা যায় কিনা, তাদের সাথে সংঘর্ষ বিরতিতে যাওয়া যায় কিনা, এই সংঘর্ষ বিরতির সুযোগে তারা পাল্টা কোনো চক্রান্ত করছে কিনা, কারণ চক্রান্ত করছে এটা প্রমাণিত গতকাল সন্ধ্যায়। পাকিস্তানের প্রধানমন্ত্রী এতদিন অনেকটা নিষ্ক্রিয় ছিলেন এবং ম্রিয়মাণ ছিলেন। আমি একটা জায়গায় দেখলাম, একটা জায়গায় নিউজ চ্যানেলে, সেখানে তিনি আবার জনগণের সামনে এসছেন, বলছেন আমরা ভারতকে অনেকটা পরাজিত করতে পেরেছি, আমাদের F-16 খুব সফলভাবে ভারতের বিভিন্ন জায়গায় নিশানা করে ধ্বংস করেছে। এই যে মিথ্যাচার, এবং সারা বিশ্বের অনেক মিডিয়া সেটা ফিল্টার করার আগে কিন্তু হঠাৎ করে মানে ঘরে টাইমিং তারা বিশ্বাস করে সত্যি পাকিস্তান মনে এগিয়ে আছে, এবং তিনি বলছেন যে আমরা অনেকটা এগিয়ে রয়েছে, ভারতের সুবিধাজনক অবস্থায় রয়েছে, তার জন্য যুদ্ধবিরতি করছে। এই যে মিথ্যাচার, এই রেকর্ডসগুলো, ফুটেজগুলো কিন্তু ভারতের সংগ্রহ করে ডিফেন্স মিনিস্টার বা বিদেশ মন্ত্রককে ইউএনওর কাছে, আমেরিকার কাছে এবং অন্যান্য আন্তর্জাতিক মহলে ভারতের যে পার্টনার্স রয়েছে তাদেরকে পাঠানো প্রয়োজন। অর্থাৎ এই একটা মিথ্যাচারী রাষ্ট্রের পক্ষে লং টার্ম শান্তি সম্ভব কিনা, পারপিচুয়াল পিস সম্ভব কিনা। কারণ আমরা দেখতে পাচ্ছি পাকিস্তান কিন্তু, আমার যতটুকু মনে হয় জ্ঞান বুদ্ধিতে, সেটা হচ্ছে পাকিস্তান কিছু প্রিপারেশন নিচ্ছে, ওদের রসদ শেষ হয়ে যাচ্ছিল, পাকিস্তান ওয়াজ নট প্রিপেয়ার্ড, এই জন্য বিভিন্ন জায়গায় তারা প্রতিহত করতে পারেনি, তাদের এয়ার ডিফেন্স সিস্টেম ভেঙে গেছে, বিভিন্ন সামরিক ঘাঁটি, বিমান ঘাঁটিতে আঘাত হয়েছে। ফলে এই অনভিপ্রেত ঘটনার জন্য পাকিস্তান যে প্রস্তুত ছিল না, এবং চাইনিজ অস্ত্রগুলো সেখানে ব্যর্থ হয়েছে, চাইনিজ ড্রোন ব্যর্থ, চাইনিজ বিমান ভেঙে পড়েছে, চাইনিজ মিসাইল ব্যর্থ, তুরস্কের কিছু ক্ষেপণাস্ত্র ব্যর্থ, এবং চায়নার যারা বন্ধু রাষ্ট্র তাদের ব্যবহৃত যে অস্ত্রগুলো ব্যর্থ হয়েছে, এগুলো তো বন্ধু রাষ্ট্রের নাক কান কাটা গিয়েছে, এবং আমেরিকার F-16ও ভেঙে পড়েছে। সুতরাং আমেরিকারও একটা বড় ইন্টারেস্ট ছিল, আর একটা বড় ইন্টারেস্ট ছিল চায়না, সবচেয়ে বড়, কারণ চায়নার একটা বড় মাপের ইনভেস্টমেন্ট রয়েছে পাকিস্তানে, বিভিন্ন রকমের সেক্টর ইনভেস্টমেন্ট রয়েছে, গদার পোর্ট তৈরি করেছে ওদের। একদম এই জায়গা থেকে দেবাশিস বাবু আসবো আপনার কাছে। কর্নেল সরকার, এই জায়গা থেকে যেখানে বারবার করে আমরা দেখলাম যে ভারতের প্রত্যাঘাতের সামনে পাকিস্তানের দিশেহারা অবস্থা হলো, একটা মধ্যস্থতা আসা গেল, একটা চুক্তি হলো, সংঘর্ষ বিরতি চুক্তি সম্মত হলো, সেই পাকিস্তানও কয়েক ঘন্টার মধ্যেই তারা এইভাবে নিজেদের দেওয়া কথা থেকে সরে আসলো, বেইমানি করলো, কিসের ভিত্তিতে? দেখুন, ওরা তো একটা বেইমান দেশ, ওদের মিলিটারির কোনো কথা ঠিক নেই, দে আর নট ট্রাস্টওয়ার্দি, তারা করবেই এই জিনিস, ওদের ব্লাডের মধ্যে আছে। সেই জন্যে এরা এইভাবে একটা সিজফায়ার করলো, যখন কোণঠাসা হয়ে গেল একটা সিজফায়ার করলো, 3-4 ঘন্টার একটা উইন্ডো অফ অপরচুনিটি সে তৈরি করে নিল নিজের। কিছু হয়তো লজিস্টিক্স বা কিছু ইলেকট্রনিক ওয়ারফেয়ার করা, মানে আর্লি ওয়ার্নিং এলিমেন্টস কোথাও হয়তো পজিশন করে নিল, কারণ ওরা আমাদের এয়ার অ্যাসেট থেকে প্রচুর মার খেয়েছে, সেই জন্যেই কিন্তু ওরা পিছু পা হয়েছে, এবং সেই কারণে ওরা হয়তো কিছু করে নিল। এর মধ্যে এগুলো আমাদের অ্যাজাম্পশন,
যে ওরা করতে পারে এগুলো। ও নিজেকে আরও একটু গুছিয়ে নিল, উগ্রবাদীগুলোকে আরও পুশ করে দিল লঞ্চ প্যাডের দিকে। এই টাইমটা ও কিনে নিল, কিনে নিয়ে আবার সে যুদ্ধবিরতি উল্লঙ্ঘন করলো। তো এইটা যখন করলো সিজফায়ার ভায়োলেশনটা ও করলো আমাদেরকে, যাতে সারা রাত আমি শান্তিতে না থাকতে পারি, আমাদের দেশের লোক টেনশনে থাকে, এটা ও অ্যাচিভ করতে চাইলো। সেটা হয়তো কিছু মাত্র অ্যাচিভ করলো, কিন্তু এটাও ভুলে যাচ্ছে যে ইন্ডিয়ার কিন্তু একটা রিজলভ আছে, একটা পেশেন্স আছে। ইন্টারন্যাশনালের কাছে গিয়ে অনেক কিছু বলতে পারে তারা, কিন্তু একটা লেভেলে পরে ইন্ডিয়া কিন্তু কারুর কথা শুনবে না, এটা আমার মনে হয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।